গুড ইভিনিং স্টুডেন্টস, টুডে ইজ ডে 5 অ্যান্ড আজকে আমরা যে বিষয়টার উপরে ভিডিও করব সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট দুটো বিষয়। একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অন্যটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা অনেক কমেন্ট পেয়েছি, তার মধ্যে থেকে আমরা উল্লেখ করছি আজকে শুভ গান্ধীর কমেন্ট। শুভ গান্ধী যদিও এর বাইরেও অনেক মানে বিষয়ের উপরে ভিডিও করার কথা বলেছে, যেমন সায়েন্স এন্ড টেকনোলজি, ইকোনমি বা হিস্ট্রি অপশনালের কথা বলেছে, কিন্তু স্পেসিফিক কোনো এরিয়া বলেনি। তাই আমরা শুভ গান্ধীর কমেন্টের সেই অংশটাকে ধরে নিচ্ছি, যে অংশটা খুব স্পেসিফিক, সেটার উপর একটা ভিডিও তৈরি করছি। শুভ, তুমি যেই কমেন্টটা করেছো এটার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর উপরে ভিডিও করছি তোমার রিকোয়েস্ট অনুযায়ী। শুভর কমেন্টের মধ্যে একটা পার্ট ছিল যে ইম্পর্টেন্ট আর্টিকেলস অ্যান্ড অ্যামেন্ডমেন্টস নিয়ে আলোচনা করা হোক। তো আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলস নিয়ে প্রথমে আলোচনা করবো, তারপরে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা আর্টিকেলে চলে আসছি। ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে পার্ট 1 এর মধ্যে আর্টিকেল নাম্বার 1। আর্টিকেল নাম্বার 1 এ বলা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। মানে ইন্ডিয়া, যেটা অপর নাম হচ্ছে ভারত, সেটি একাধিক অঙ্গরাজ্যের সমষ্টি। এটা ইম্পর্টেন্ট আর্টিকেল, তোমাদের মনে রাখতে হচ্ছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট আর্টিকেল হিসেবেও মনে রাখতে হচ্ছে। এর বাইরেও টোটাল ইন্ডিয়ার জিওগ্রাফিটাকে একটা কনস্টিটিউশনাল ম্যানারে প্রেজেন্ট করা হয়েছে। তাই যে সমস্ত অঙ্গরাজ্য নিয়ে আলটিমেটলি ইন্ডিয়া তৈরি হয়, ইন্ডিয়ার আলাদা কোনো এক্সিস্টেন্স নেই। এই রাজ্যগুলো যদি বেরিয়ে যায় ইন্ডিয়া থেকে, তাহলে ইন্ডিয়ার আইডেন্টিটি অ্যাজ আ হোল এতে ইম্প্যাক্ট করবে। তাই এই রাজ্যগুলো একটা বেরিয়ে যেতে পারে না। এই কারণে আমরা ইন্ডিয়াকে বলি ইনডিসপেন্সিবল ইউনিয়ন, মানে সমষ্টি, অবিভাজ্য সমষ্টি অফ ডিসপেন্সেবল স্টেটস। একাধিক অঙ্গরাজ্যের সমষ্টি কিন্তু অঙ্গরাজ্যগুলোকে ব্রেক করে যায়। তাই আমরা আর্টিকেল নাম্বার 2 এন্ড 3 কে এখানে প্রাসঙ্গিক মনে করছি। আর্টিকেল নাম্বার 2 তে বলা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস, আর্টিকেল নাম্বার 3 তে বলা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস, অল্টারেশন অফ বাউন্ডারিজ, রিনেম এন্ড রিসাইজ অফ এনি স্টেট। তার মানে আর্টিকেল 2 এন্ড 3 এর মধ্যে যে কমন ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস। ফরমেশন অফ নিউ স্টেটস বলতে যেটা বোঝাচ্ছে আর্টিকেল নাম্বার 2 তে, সেটা হচ্ছে উইথ নন এক্সিস্টিং এরিয়া। তার মানে আমরা বলতে পারি ফরমেশন অফ নিউ স্টেটস উইথ নন এক্সিস্টিং এরিয়া, মানে ইন্ডিয়ার ভিতরেতে, বর্তমান ইন্ডিয়ার সাথে কানেক্টেড নয় বা যুক্ত নয়, ইন্ডিয়ার অন্তর্গত নয় এমন অঞ্চল যদি ইন্ডিয়ার সাথে যুক্ত হয় এবং একটা রাজ্য হিসেবে স্বীকৃতি পায়, সেটা আর্টিকেল নাম্বার 2 এর আন্ডারে আসছে। এক্সাম্পল জম্মু এন্ড কাশ্মীর, এক্সাম্পল সিকিম, যেগুলো পরবর্তীকালে যুক্ত হয়েছে ইন্ডিয়ার সাথে। আমরা যদি আর্টিকেল নাম্বার 3 এর আন্ডারে যে ফরমেশন অফ নিউ স্টেটের কথা বলা হচ্ছে সেটা কথা বলি, উইথ এক্সিস্টিং এরিয়া আমরা বলতে পারি, মানে ইন্ডিয়ার ভিতরে বর্তমান বা প্রেজেন্ট বা অন্তর্গত এরকম অঞ্চল যদি নতুন রাজ্যের স্বীকৃতি পায়, তখন কিন্তু আমরা আর্টিকেল নাম্বার 3 এর আন্ডারে সেটাকে ফেলবো। অর্থাৎ মডার্ন এজেতে আমরা বলতে পারি যে তেলেঙ্গানার যে তৈরি করা হয়েছে, এটা ইন্ডিয়ার একটা এক্সিস্টিং পার্টকে নিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এর বাইরে রিনেম অ্যান্ড রিসাইজ অফ এক্সিস্টিং স্টেটের কথা বলা হচ্ছে। রিনেম করা যায় আর্টিকেল নাম্বার 3 এর উপর ভিত্তি করে। অর্থাৎ রিনেম করা মানে নতুন রাজ্য গঠন করার মতনই একটা স্টেপ গভর্নমেন্ট নিতে পারে। অর্থাৎ হচ্ছে পুরনো একটা নামকে চেঞ্জ করে দিয়ে নতুন নাম করতে পারে, যেমন ভাবে উত্তরাঞ্চলকে উত্তরাখণ্ড করা হয়েছে, এরকম ভাবেই পশ্চিমবঙ্গ নাম করা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলকে চেঞ্জ করে। তো রিসাইজ করা যেতে পারে, মানে সাইজটা ছোট বড় করা যেতে পারে কোনো রাজ্যের। এর মাধ্যমে বুঝতে পারছি ইন্ডিয়া কিন্তু অবিভাজ্য একটা সমষ্টি বিভাজ্য রাজ্যের। অর্থাৎ রাজ্যগুলোকে বিভাজন করা যায়, রাজ্যগুলোকে ব্রেক করা যায়। আর্টিকেল নাম্বার 1 টু 3 এর পরে আমরা চলে আসবো। ওটা পার্ট 1 এর আর্টিকেল ছিল। পার্ট 2 এর আর্টিকেল কিছু মনে রাখতে হবে না। পার্ট 3 তে আমরা ইম্পর্টেন্ট বেশ কিছু আর্টিকেল পাবো, যেমন আর্টিকেল নাম্বার 13। আর্টিকেল নাম্বার 13 এ বলা হচ্ছে যে এনি ল ইন ডেরোগেশন উইথ ফান্ডামেন্টাল রাইটস শ্যাল বি ভয়েড। মানে মৌলিক অধিকারের সাথে যদি কোনো সাধারণ আইনের বিরোধ দেখা দেয়, তাহলে মৌলিক অধিকারটাকেই কার্যকর করা হবে, সাধারণ আইনটাকে বাতিল করা হবে, নাল এন্ড ভয়েড হিসেবে ঘোষণা করা হবে। আর্টিকেল নাম্বার 14 ইম্পর্টেন্ট ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ এই দুটো আলাদা আলাদা টার্ম। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের কাছে সবাই সমান, এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ মানে আইন সবার ক্ষেত্রে সমানভাবে বলবৎযোগ্য। এই দুটো আলাদা আলাদা কনসেপ্টকে একসাথে মার্জ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, এই দুটো কনসেপ্ট একসাথে চট করে কিন্তু দেখতে পাওয়া যায় না, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদের মনে রাখতে হবে যে কোন কনসেপ্টটা ইউএস থেকে নেওয়া হয়েছে, কোনটা ইউকে থেকে নেওয়া হয়েছে, এই জিনিসগুলো। এরপর আর্টিকেল 15 মনে রাখতে হবে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক প্রপার্টি। যে কোনো ধরনের পাবলিক প্রপার্টি, মানে যেটা জনস্বার্থে তৈরি করা হয়েছে, অর্থাৎ পাবলিক প্লেসেস মানে রোডস, রেস্টুরেন্টস, এর বাইরে ন্যাচারাল রিসোর্স যেমন রিভার্স, পন্ডস, এই সমস্ত জিনিসগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের উপর ভিত্তি করে কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করবে না, কোনো ধরনের ডিসক্রিমিনেশন বা বৈষম্য করবে না। আর্টিকেল 16 ইম্পর্টেন্ট ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানের উপর ভিত্তি করে রাষ্ট্র কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করবে না এবং বৈষম্য করবে না। যদিও আর্টিকেল 16 1 এর আন্ডারে কিন্তু বলা আছে যে অনগ্রসর শ্রেণীর উন্নতির স্বার্থে
কিন্তু রাষ্ট্র রিজার্ভেশনের ব্যবস্থা করতে পারে এবং প্রয়োজনীয় স্টেপ নিতে পারে। তাই রিজার্ভেশন সম্পূর্ণভাবে জাস্টিফাইড এবং সংবিধান অনুযায়ী এটা সাংবিধানিক একটা ডিসিশন। আর্টিকেল নাম্বার 17 ইম্পর্টেন্ট, রাইট এগেনস্ট আনটাচেবিলিটি, মানে অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার, অস্পৃশ্যতার প্র্যাকটিস এবং ব্যবহারিক প্রয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং শুধুমাত্র এটা আনকনস্টিটিউশনাল বা ফান্ডামেন্টাল রাইটের বিরোধিতাই নয়, আন্ডার আইপিসি মানে ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী এটা কিন্তু অপরাধ, একটা বিচারযোগ্য অপরাধ। আর্টিকেল নাম্বার 18 ইম্পর্টেন্ট, অ্যাবলিশন অফ টাইটেলস, বিভিন্ন ধরনের টাইটেল অ্যাপার্ট ফ্রম একাডেমিক অ্যান্ড মিলিটারি টাইটেল, মিলিটারি টাইটেল মানে লিউটেন্যান্ট জেনারেল এরকম টাইটেল, বা একাডেমিক টাইটেল মানে হচ্ছে পিএইচডি করার পরে যেমন ডক্টরেট ডিগ্রি পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের এরবারও একাডেমিক টাইটেল হয়, যেমন উস্তাদ উস্তাদ ভীমসেন যোশী কথা আমরা বলতে পারি এখানে। এই ধরনের বিভিন্ন ধরনের টাইটেলকে কিন্তু একাডেমিক এবং যেটা মিলিটারি টাইটেল সেটাকে বাদ দিয়ে বাকি অন্যান্য টাইটেল মানে রায় বাহাদুর, রায় দুর্লভ, এই ধরনের টাইটেলগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের টাইটেল ব্যবহার করলে ইকুয়ালিটির ওপরে ইম্প্যাক্ট করছে, মানে সমাজেতে ইকুয়াল তুমি থাকতে পারছো না, আর পাঁচজনের থেকে তুমি কিন্তু একটু আলাদা এবং একটু উঁচু শ্রেণীর, এটাই বোঝাচ্ছে। সেই কারণে এই ধরনের টাইটেলের ব্যবহার বন্ধ করা হয়েছে। এই কারণে রাষ্ট্রের তরফ থেকে যে ধরনের টাইটেলগুলো দেওয়া হয়, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন, এই টাইটেলগুলো অ্যাকসেপ্ট করা যাবে, কারণ এইগুলো অ্যাকসেপ্ট করতে হচ্ছে তার কারণ তোমার তোমার বলা যেতে পারে কন্ট্রিবিউশনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র, সেই কারণে এটা অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু এটাকে কোনোভাবে ইউজ করা যাবে না নামের আগে বা পরে সাফিক্স এন্ড প্রিফিক্স হিসেবে। এবং অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের টাইটেল নিতে গেলে রাষ্ট্রপতির কাছ থেকে প্রায়র পারমিশন নিতে হবে তোমাকে, যদি অন্যান্য কোনো রাষ্ট্র তোমাকে কোনো ধরনের একাডেমিক এবং মিলিটারি টাইটেলের বাইরে কোনো ধরনের টাইটেল বা উপাধি তোমাকে অফার করে। আর্টিকেল 19 ইম্পর্টেন্ট, 6 ডেমোক্রেটিক ফ্রিডমস এর কথা বলা আছে আর্টিকেল 19 তে। 6 ডেমোক্রেটিক ফ্রিডমস এর মধ্যে আমরা পাচ্ছি 6টা গণতান্ত্রিক অধিকার, যেমন হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মানে বাক স্বাধীনতার অধিকার, রাইট টু অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস মানে সমবেত হওয়ার অধিকার, রাইট টু মুভমেন্ট মানে যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার, রাইট টু সেটেল ডাউন ইন এনি পার্ট অফ ইন্ডিয়া ভারতের মধ্যে যে কোনো স্থানে বসবাস করার অধিকার এক্সেপ্ট জম্মু অ্যান্ড কাশ্মীর, রাইট টু ফর্ম ইউনিয়ন অর অ্যাসোসিয়েশনস যে কোনো ধরনের সভা ও সমিতি গঠনের অধিকার, এবং রাইট টু প্রফেশন যে কোনো ধরনের জীবিকা ও উপজীবিকা গ্রহণের অধিকার। আর্টিকেল 20 ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে অবশ্যই, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। আর্টিকেল 20 and 21 এর একটা আলাদা গুরুত্ব আছে, সেটা হচ্ছে আর্টিকেল 20 and 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল 21 and আর্টিকেল 20 ক্যান নেভার বি সাসপেন্ডেড, এটা সবসময় বলবৎ থাকে। তাই আর্টিকেল 20 এই কারণে আরো বেশি ইম্পর্টেন্ট। প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস এইটার কথা বলা আছে আর্টিকেল 20 তে, এবং আর্টিকেল 21 এ বলা আছে আর্টিকেল 21 এর বিষয়বস্তু হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আর্টিকেল 21 এ নতুন একটা আর্টিকেল যেটা পরবর্তীকালে অ্যাড করা হয়েছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদেরকে কিন্তু অবৈতনিক শিক্ষার অধিকার দিচ্ছে রাষ্ট্রের তরফ থেকে। আর্টিকেল 22 ইম্পর্টেন্ট, প্রোটেকশন এগেইনস্ট ডিটেনশন। ডিটেনশন দু ধরনের হয়, পিউনিটিভ এন্ড প্রিভেন্টিভ ডিটেনশন। এই দু ধরনের ডিটেনশন বা আটক বা গ্রেপ্তারের ক্ষেত্রে তোমার কিন্তু কিছু রাইট আছে, সেগুলো আর্টিকেল 22 তে বলা আছে। আর্টিকেল 23 ইম্পর্টেন্ট, সেটাতে বলা হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন ফর অল। আর্টিকেল 23 কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, নারী, পুরুষ এবং শিশু সবারই জন্য কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার দিচ্ছে। কিন্তু আর্টিকেল 24 আবার আলাদা করে শিশুদের বিরুদ্ধে, শিশুদের শোষণের বিরুদ্ধে অধিকার দিচ্ছে। আর্টিকেল 23 তেও কিন্তু শিশুরা আছে, এরকম নেই, এরকম নয় যে নেই। আর্টিকেল 23 তে বলা আছে যে বিভিন্ন ধরনের যে এক্সপ্লয়টেশন, যেমন দেবদাসী প্রথা, বাইং অ্যান্ড সেলিং অফ উইমেন অ্যান্ড চিলড্রেন, শিশু এবং মহিলার ক্রয় বিক্রয়, এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করার কথা বলা হচ্ছে। বেগার খাটানো মানুষকে মানে হচ্ছে বিনা পারিশ্রমিকে তাকে পরিশ্রম করানো, তাকে দিয়ে, এইগুলো সব বন্ধ করার কথা বলা হচ্ছে আর্টিকেল 23 তে। এখানে শিশুদের কথা বলা আছে, কিন্তু আলাদা করে শিশুদেরকে বা শিশু বা চিলড্রেন বলতে কিন্তু 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের কথা বলা হচ্ছে সংবিধানে। তাদেরকে আলাদা করে কিন্তু রাইট দিয়েছে আবার আর্টিকেল 24 তে। আর্টিকেল 24 এ বলা হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন ফর চিলড্রেন। আর্টিকেল 25 এ বলা হচ্ছে রাইট টু প্র্যাকটিস, প্রিচ অ্যান্ড প্রপাগেট এনি রিলিজিয়ন, যে কোনো ধর্ম প্রচার করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আর্টিকেল 26 তাতে বলা হচ্ছে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, যে কোনো ধরনের ধার্মিক বিষয়বস্তুকে কিন্তু কন্ট্রোল করা, ম্যানেজ করার অধিকার আছে সেই ধর্মের যে ইনস্টিটিউশন তার, এবং যে কোনো ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তিকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করার অধিকারও থাকছে আর্টিকেল 26 এর মধ্যে। আর্টিকেল 27 এ বলা আছে রাইট এগেইনস্ট রিলিজিয়াস ট্যাক্সেশন, ধর্মের উপর ভিত্তি করে কর আরোপ করা যাবে না। আর্টিকেল 28 এ বলা হচ্ছে যে রাইট এগেইনস্ট অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশনস ইন
ইন স্কুলস অ্যান্ড কলেজেস, মানে ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। শিক্ষা প্রতিষ্ঠানেতে কিন্তু ধর্ম শিক্ষা প্রদান করা যাবে না এবং তার বিরুদ্ধে আমাদের অধিকার আছে যদি সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়। আর্টিকেল 29-এ বলা আছে এডুকেশনাল রাইটস ফর মাইনরিটিস। যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের ডিস্টিংক্ট স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থাকে, ভাষা এবং লিপি থাকে যেটা পৃথক, মেন স্ট্রিম ভাষা এবং লিপির মধ্যে পড়ছে না, তাহলে সেটাকে প্রিজার্ভ করার জন্য তারা এডুকেশনাল ইনস্টিটিউশন খুলতে পারে, এটার কথা বলা হচ্ছে। এবং কালচারাল রাইটস ফর মাইনরিটিস দেওয়া হচ্ছে, মানে তারা সেটাকে প্রিজার্ভ করতে পারে আর্টিকেল 28 এর আন্ডারে, এবং আর্টিকেল 29 এর আন্ডারে বলা আছে কিভাবে তারা প্রিজার্ভ করবে, বাই এস্টাবলিশিং এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং সেটা প্রমোট করতে পারবে তারা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ডিস্টিংক্ট ভাষা এবং স্ক্রিপ্ট লিপি এবং তাদের কালচার। ইনফ্যাক্ট আর্টিকেল 30-তে বলা হচ্ছে, আর্টিকেল 31 ইম্পর্টেন্ট, সেভিং অফ লস গিভিং এফেক্ট টু সার্টেন ডিপিএসপিস। কিছু ডিপিএসপি কে কার্যকর করার জন্য বেশ কিছু ল তৈরি করা হচ্ছে। আর্টিকেল 32 ইম্পর্টেন্ট। আর্টিকেল 32-তে বলা হচ্ছে যে মৌলিক অধিকারগুলোকে বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের অধিকার আছে 5 ধরনের রিট বা লেখ জারি করার। 5টা রিট হচ্ছে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিউরারি এবং কিউ ওয়ারেন্টও। এই 5টা সেম রিট জারি করতে পারে আর্টিকেল 226 এর আন্ডারে হাইকোর্ট গুলো মৌলিক অধিকারকে বলবৎ করার জন্য এবং ফর আদার ইস্যুস, এবং অন্যান্য কারণেও যদি মনে করে হাইকোর্ট সেটা জারি করতে পারে। আর্টিকেল 32 এর পরে আমরা চলে আসবো আর্টিকেল 38 এর ডিরেক্টলি। আর্টিকেল 35 পর্যন্ত পার্ট 3 মনে রাখতে হবে, এভাবে পার্ট অ্যান্ড আর্টিকেলের কোঅর্ডিনেশন। আর্টিকেল 36 থেকে শুরু হচ্ছে কিন্তু পার্ট 4। পার্ট 4 এর আন্ডারে আমরা পড়ছি আর্টিকেল 38, যেখানে পড়তে হচ্ছে সিকিউর অল সোশ্যাল অর্ডার ফর প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সোশ্যাল অর্ডার একটা মেনটেন করবে সাধারণ মানুষের স্বার্থে, জনস্বার্থে। আর্টিকেল 40 ইম্পর্টেন্ট, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হচ্ছে। প্রত্যেক রাজ্যের অধিকার আছে ভিলেজ পঞ্চায়েত গঠন করার। আর্টিকেল 44 ইম্পর্টেন্ট, ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স বলা হচ্ছে একটা সেম ওয়েতে বিহেভ করা, সেম ওয়েতে বলা যেতে পারে একটা পার্টিকুলার কোড অফ কন্ডাক্ট মেনটেন করার কথা বলা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জন্য। আর্টিকেল 45 ইম্পর্টেন্ট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেনের কথা বলা হয়, যে প্রত্যেকটা শিশুর এই অধিকার পাওয়া উচিত, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, রাষ্ট্রের কর্তব্য এটা প্রোভাইড করা। আর্টিকেল 46 এ বলা হচ্ছে প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টস ফর এসসিজ, এসটিজ অ্যান্ড আদার উইকার সেকশন অফ দ্য সোসাইটি। মানে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষ যারা এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্টকে প্রমোট করা রাষ্ট্রের কর্তব্য। আর্টিকেল 50 তাতে বলা হচ্ছে জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভ আলাদা করা উচিত। তোমরা নিশ্চয়ই জানো যে গভর্নমেন্টের 3টে অর্গান হয় ক্যাটাগরিক্যালি, একটা হচ্ছে যে লেজিসলেচার, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা জুডিশিয়ারি। লেজিসলেচারের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এক্সিকিউটিভের কাজ হচ্ছে আইনটাকে কার্যকর করা, জুডিশিয়ারি কাজ আইনটা যেটা প্রণয়ন করা হয়েছে এবং যেটাকে কার্যকর করা হচ্ছে সেটা সাংবিধানিক উপায় হচ্ছে কিনা, সংবিধান মেনে হচ্ছে কিনা। এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারিকে যদি আমরা সেম বডির মধ্যে ফেলি, অর্থাৎ একটাই যদি বডি হয়, তাহলে কিন্তু এক্সিকিউটিভের কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী আইনটাকে কার্যকর করা, এবং জুডিশিয়ারি কাজ হচ্ছে আইনটা সাংবিধানিক উপায়ে কার্যকর করা হচ্ছে কিনা এটাকে খতিয়ে দেখা। যদি একটাই বডি হয় তাহলে অনেক ক্ষেত্রে অসাংবিধানিক উপায়ে আইনকে কার্যকর করা হবে, সেই কারণে এই দুটো বডিকে সেপারেট করে দেওয়া দরকার। আর্টিকেল 50-তে এই কথাই বলা আছে। আর্টিকেল 51-এ বলা আছে ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বজায় রাখা উচিত রাষ্ট্রের। আর্টিকেল নাম্বার 51A পড়তে হবে। আর্টিকেল নাম্বার 51A আছে হচ্ছে পার্ট 4 এর আন্ডারে। পার্ট 4 এর আন্ডারে 11টা মৌলিক কর্তব্যের কথা বলা আছে, 11 ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো দেখে যাওয়া দরকার। 11তম ফান্ডামেন্টাল ডিউটি কবে অ্যাড করা হয়েছে, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এরকম কোশ্চেন আসে। এর বাইরে এরকমও কোশ্চেন হয় নিচে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি বা কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। তো এইগুলো জানার জন্য 11টা ফান্ডামেন্টাল ডিউটিকে গো থ্রু করতে হবে। আর্টিকেল 52-তে বলা আছে অফিস অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদের কথা বলা আছে। আর্টিকেল 54, 55 এতে বলা আছে ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচন। আর্টিকেল 61-এ বলা আছে ইমপিচমেন্ট, পদচ্যুত করা যেতে পারে কি রকম উপায়ে রাষ্ট্রপতিকে। আর্টিকেল 65-এ বলা আছে অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতির পদটার কথা। আর্টিকেল 72-তে বলা আছে পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের 5টা ক্ষমা করে দেওয়ার অধিকার আছে, সেটাকে নিয়ে বলা আছে। আর্টিকেল 74(1)-এ বলা আছে কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড এন্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতিকে মন্ত্রী পরিষদ কিন্তু এড অ্যান্ড অ্যাডভাইস করবে, মানে হচ্ছে যে উপযুক্ত পরামর্শ দেবে এবং সাহায্য করবে। আর্টিকেল 75(2)-তে বলা আছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স টু দ্য পিএম। দু ধরনের রেসপন্সিবিলিটি আমরা আছে জানি যে কাউন্সিল অফ মিনিস্টার্স এর, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আর একটা
কালেকটিভ রেসপন্সিবিলিটি। আর্টিকেল 75 2 তে বলা আছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি কথা, আর আর্টিকেল 75 3 তে বলা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি কথা। এই সাব আর্টিকেল গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর্টিকেল 75 2 যেটা বলছি ওটা ব্র্যাকেটে রাখছি, ওটা সাব আর্টিকেল, অর্থাৎ হচ্ছে ক্লজ। আর্টিকেল 75 3 এটা হচ্ছে সাব, এটা হচ্ছে একটা আর্টিকেলের ক্লজ। আর্টিকেল 75টা হচ্ছে আর্টিকেল, 3টা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা ক্লজ। এই ধরনের ক্লজ দিয়ে কোয়েশ্চেন আসবে কিন্তু মেন্সে, তাই ক্লজ ধরে কিন্তু ডিটেলে পড়তে হবে। আর্টিকেল 75 এর আন্ডারে শুধু আছে এটুকু জানলে হবে না। আর্টিকেল 110 মানি বিল ইম্পর্টেন্ট প্রচন্ড। আর্টিকেল 112 জেনারেল বাজেট, যেটাকে বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই নামে আছে, বাজেট ওয়ার্ডটা ইউজ করা হয়নি। আর্টিকেল 116 116 ভোট অন অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 123 অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু আইন জারি করার ক্ষমতা আছে যখন পার্লামেন্ট ইজ নট ইন সেশন। আর্টিকেল 143 পড়তে হবে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ নেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। আর্টিকেল 148 সিএজি মানে কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদটার কথা বলে। আর্টিকেল 155 অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর্স। আর্টিকেল 161 পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্র্যান্ট পার্ডনস, গভর্নরের 5 ধরনের ক্ষমা করে দেওয়ার অধিকার আছে। আর্টিকেল 163 স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড এন্ড অ্যাডভাইস দ্য গভর্নর, সেম অ্যাজ আর্টিকেল 75। আর্টিকেল 161 পাওয়ার অফ গভর্নর টু গ্র্যান্ড পার্ডন, অলরেডি উল্লেখ করেছি। আর্টিকেল 169 অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিলস। তোমরা জানো যে রাজ্যতেও কিন্তু দুটো কক্ষ হতে পারে, একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর একটা লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে বিধান পরিষদ। তো এই বিধান পরিষদ তৈরি করা বা সেটাকে বন্ধ করে দেওয়া, উচ্ছেদ করার ক্ষমতা কথা বলা আছে, কিন্তু পার্লামেন্টের আন্ডারে আছে এটা 169 এতে। আর্টিকেল 213 এ বলা আছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য গভর্নর। আর্টিকেল 226 অলরেডি আমি উল্লেখ করেছি, রিট জুরিসডিকশন অফ দ্য হাই কোর্টস, 5টা রিট, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্কুলারি, কিউ ওয়ারেন্ট, এই 5টা রিট জারি করার ক্ষমতা আছে। আর্টিকেল 239AA ইম্পর্টেন্ট, স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু নিউ দিল্লি, দিল্লির ক্ষেত্রে কিছু স্পেশাল প্রভিশনের কথা বলা আছে আর্টিকেল 239AA তে। আর্টিকেল 243I তে বলা আছে ফাইন্যান্স কমিশন ফর বোথ পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যাল গভর্নমেন্টস, মানে অর্থ কমিশন গঠন করার কথা বলা আছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির জন্য। আর্টিকেল 243K ইম্পর্টেন্ট, পঞ্চায়েতে ইলেকশনের কথা বলা হচ্ছে আর্টিকেল 243K। নেক্সট আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলের মধ্যে পাচ্ছি আর্টিকেল 262 adjudication of disputes related to water of interstate river or river valleys, আর্টিকেল 262 ইম্পর্টেন্ট। এর বাইরে পড়তে হচ্ছে আর্টিকেল 263। আর্টিকেল 263 তে বলা আছে কিন্তু রাইট অফ দ্য প্রেসিডেন্ট টু এস্টাবলিশ ইন্টারস্টেট কাউন্সিল, আন্তঃরাজ্য কাউন্সিল গঠন করার ক্ষমতা আছে প্রেসিডেন্টের, এটা কথা বলা হচ্ছে। আর্টিকেল 266 এ বলা আছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ডের কথা বলা আছে তারপরের আর্টিকেল। আর্টিকেল 267, আর্টিকেল 280 ইম্পর্টেন্ট, ফাইন্যান্স কমিশনের কথা বলে। আর্টিকেল 300A 300A ইম্পর্টেন্ট, রাইট টু প্রপার্টি, এটা জানো যে আগে 6 ডেমোক্রেটিক ফ্রিডমস এর আন্ডারে ছিল, এখন এটা লিগ্যাল রাইট, আর কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এটার ফান্ডামেন্টাল রাইট নয়। আর্টিকেল 312 312 ইম্পর্টেন্ট, অল ইন্ডিয়া সার্ভিসের কথা বলে, অর্থাৎ যেগুলো অল ইন্ডিয়া সার্ভিস সেইগুলোর আমরা এখানেতে কিন্তু উল্লেখ পাই, মানে আইএএস, আইএফএস অ্যান্ড আইপিএস। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে আর্টিকেল 315 পাবলিক সার্ভিস কমিশন ফর ইউনিয়ন অ্যান্ড স্টেটস। আর্টিকেল 324 এ বলা আছে পাওয়ার অফ ইলেকশন কমিশন টু সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশনস। 326 এ আমাদের ভোট দেওয়ার অধিকার আছে, রাইট টু ভোট। 330 রিজার্ভেশন অফ সিটস ফর এসসিস এসটিস ইন লোকসভা। আর্টিকেল 338 এ বলা আছে এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল কমিশন ফর এসসিস অ্যান্ড এসটিস, খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 352 352 তে বলা আছে ন্যাশনাল এমার্জেন্সি। 356 এবং 365 তে বলা আছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্টস রুল বা আর্মি রুলের কথা। আর্টিকেল 360 তে বলা আছে, 360 এ বলা আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা। আর্টিকেল 368 এ বলা আছে যে সংবিধানটাকে সংশোধন করার, আমেন্ড করার প্রসিডিওর, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 317 এ বলা আছে স্পেশাল প্রভিশন ফর এসসিস, স্পেশাল প্রভিশন ফর জম্মু এন্ড কাশ্মীর, স্পেশাল স্ট্যাটাস ফর জম্মু এন্ড কাশ্মীর বলা বেটার, 370। তো এই আর্টিকেলগুলো ছিল ইম্পর্টেন্ট আর্টিকেল, যেগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো মিনিমাম মাথায় রাখতে হচ্ছে। এর বাইরে কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যাজ সাচ নেই,
তবে কিছু এই আর্টিকেলগুলোর বাইরে কিছু আর্টিকেল তোমরা যদি দেখতে চাও তখনই দেখা পসিবল হবে যখন এই আর্টিকেলগুলোর প্রত্যেকটার সাবজেক্ট ম্যাটার জানবে। এইগুলো জেনে গেলে ওর বাইরে আর কিছু নর্মালি আসে না কোয়েশ্চেন, এর বাইরে আর জানার দরকারও নেই, আমার রেকমেন্ডেশন এটা। তবে যদি কিছু জানতে চাও, জানতে আগ্রহী হও, এই আর্টিকেলগুলোকে অবশ্যই মাথায় রাখো, এর বাইরে অন্যান্য আর্টিকেলগুলো তারপরে পড়ো। এবার আমরা চলে আসছি আলোচনার সেকেন্ড সেগমেন্টে, অর্থাৎ ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস গুলো যেগুলো পাস করা হয়েছে, সংবিধান সংশোধনী আইন। সংবিধান সংশোধনী আইনগুলোর মধ্যে সবার প্রথমে উল্লেখ করা যায় যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পাস হয়েছিল 1951-তে, 1951 সালে। শুধুমাত্র সালটা মনে রাখলে চলবে তা নয়, বেশ কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ মনে রাখতে হবে, ফিচার্স মনে রাখতে হবে, যেগুলো এই সংশোধনী আইনগুলোর মাধ্যমে অ্যাড করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে বা ডিলিট করা হয়েছে। যেমন হচ্ছে যে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি করেছে, যে স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ফর দ্য এসসিজ অ্যান্ড এসটিজ, এটাকে অ্যাড করেছে। এসসিজ এসটিজ এর জন্য কিছু স্পেশাল প্রভিশন অ্যাড করেছে। টু ফুললি সিকিউর দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ জমিদারি অ্যাবলিশন লজ অ্যান্ড টু প্লেস রিজনেবল রেস্ট্রিকশনস অন ফ্রিডম অফ স্পিচ, এটা অ্যাড করেছে। A new constitution device called Schedule 9 introduced to protect laws that are contrary to the constitutionally guaranteed fundamental rights, এটাকে অ্যাড করেছে। এবং অ্যাড করেছে একটা নতুন আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 31A এবং 31B, এই দুটো আর্টিকেলকে অ্যাড করেছে। নেক্সট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ পাস করা হয়েছে, যেটাকে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট বলা হয়। এবিসিডি এই চারটে ক্যাটাগরিতে ভাগ করা ছিল আগে, পরবর্তীকালে কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে রাজ্যগুলোকে ভাষার ভিত্তিতে কিন্তু পুনরায় সংগঠন করা হয়েছে। এর বাইরে হচ্ছে এক্সটেন্ডেড দ্য রিজার্ভেশন ফর এসসিজ এসটিজ অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ানস ইন লোকসভা ফর 10 ইয়ার্স, এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে বলা হয় এইথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অষ্টম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1960। নেক্সট ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে নাইন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1960-তে পাস করা হয়েছিল, ট্রান্সফার অফ টেরিটরি অফ বেরুবাড়ি ইউনিয়ন টু পাকিস্তান। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট টেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1961-এ পাস করা হয়েছে, ইনকর্পোরেশন অফ দাদরা এন্ড নগর হাভেলি, এটা ইউনিয়ন টেরিটরি হিসাবে জায়গা পায়। 11th Amendment Act 1961, change in the procedure of election of vice president. Important feature এটা মনে রাখতে হচ্ছে। 12th Amendment Act 1962 incorporated Goa, Daman and Diu as union territories. 15তম সংবিধান সংশোধনী আইন 1963 increased the retirement age of high court judges from 60 to 62, 60 থেকে 62 বছর বয়স করেছিল রিটায়ারমেন্টের এজ হাইকোর্টের জাজেসদের জন্য। এটা মনে রাখতে হচ্ছে 15তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963। 17th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1964-এতে বলা হচ্ছে যে রাইট টু প্রপার্টিকে অ্যামেন্ড করা হচ্ছে, এবং 9 স্কেডিউলের আন্ডারে 9 স্কেডিউল এর বেশ কিছু আরো প্রভিশন অ্যাড করা হচ্ছে। 22তম সংশোধনী আইন 1969, ক্রিয়েশন অফ অটোনমাস স্টেট অফ মেঘালয়। 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয় টু অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের যে কোনো পার্টকে সংশোধন করার ক্ষমতা। 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এটা রাইট টু প্রপার্টির যে এরিয়াটা সেটাকে কাটল করেছিল, সেটাকে কমিয়ে দিয়েছিল। provided that any bill passed for DPSP, মানে Directive Principles of State Policies, would not be void if it conflicts Article 14, 19 and 31. এই তিনটে আর্টিকেলের বিরোধী যদি কোনো নির্দেশমূলক নীতি হয়, ডিপিএসপি হয়, তাহলে সেগুলোকে কিন্তু নাল এন্ড ভয়েড হিসাবে স্বীকৃতি দেওয়া হবে, এই কথা বলেছিল। নেক্সট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 26th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971 abolished title and special privileges of former rulers of princely states, যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো ছিল সেগুলোর জায়গাকার রুলার ছিল তাদের টাইটেলগুলোকে অ্যাবলিশ করেছে। 31st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972 raised the number of Lok Sabha seats from 525, প্রথমে 525 ছিল, সেটাকে 545 করেছে, 545 করেছে। 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট 1975-এ, সিকিম যেখানে সম্পূর্ণভাবে একটা রাজ্যের মর্যাদা পায়। 38th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975, ডিক্লারেশন অফ এমার্জেন্সি, promulgation of ordinance by president is non justiciable, এটার জন্য কোর্টে জাস্টিসের জন্য যাওয়া যায় না, এই কথা বলা হয়েছিল। 41st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 increase the retirement age of the members of PSC যে মেম্বার 60 থেকে 62 করেছিল। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, অনেক ফিচার আছে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটার মাধ্যমেতে সংবিধানের ম্যাক্সিমাম জায়গাটা চেঞ্জ করা হয়েছিল, তাই এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়।
42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে সমস্ত ফিচার মনে রাখা সম্ভব নয়, ইম্পর্টেন্ট কিছু ফিচার মনে রাখতে হবে। 1976 এ এই অ্যাক্ট পাস হয়েছিল, অ্যামেন্ডমেন্ট পাস ডিউরিং দ্য ইন্টারনাল এমার্জেন্সি অফ ইন্দিরা গান্ধী, এটা মনে রাখতে হচ্ছে। তিনটে টার্মকে অ্যাড করেছিল প্রিয়াম্বলেতে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টেগ্রিটি। ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করেছিল। ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া সার্ভিস স্টার্ট হয়েছিল এটা। এক্সটেন্ডেড দ্য টাইম লিমিট অফ প্রেসিডেন্টস রুল ফ্রম 6 months to 1 year, 6 মাস থেকে 1 বছরে ট্রান্সফার করেছিল প্রেসিডেন্ট রুলের যে মেয়াদ, অর্থাৎ আর্মি রুল বা স্টেট এমার্জেন্সির যে মেয়াদ। added 3 new directive principles, তিনটে নতুন directive principle কে অ্যাড করা হচ্ছে। raise tenure of Lok Sabha and state legislature assemblies from 5 to 6 years. Proclamation of national emergency, made obligatory for the president to act on the advice of the council of ministers, এই সমস্ত ব্যাপারগুলো করেছিল। 43rd Amendment Act 1977, এটা জনতা পার্টি গভর্নমেন্ট করেছিল। 42nd Amendment অ্যাক্টের মাধ্যমে যে চেঞ্জগুলো এনেছিল কংগ্রেস গভর্নমেন্ট, সেগুলোকে নাল অ্যান্ড ভয়েড হিসেবে ঘোষণা করা ছিল মেনলি। 44th Amendment Act 1978 এমার্জেন্সি প্রভিশনগুলোকে মডিফাই করেছিল। রাইট টু প্রপার্টিকে ডিলিট করেছিল ফান্ডামেন্টাল রাইটের তরফ থেকে, ফান্ডামেন্টাল রাইটের এরিয়া থেকে। ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টিড আন্ডার আর্টিকেল 20 and 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড ইভেন ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, এই কথাও বলেছিল। 46th Amendment Act 46তম, 1982, related to tax reforms. 50th Amendment Act 1984, empowered Parliament to restrict the fundamental rights of the person working on intelligence organization. কিছু কিছু মৌলিক অধিকার আছে যেগুলো কিন্তু আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, ইন্টেলিজেন্স অর্গানাইজেশনেতে যারা কাজ করে তারা সম্পূর্ণভাবে এনজয় করতে পারে না, যেমন ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এগুলোকে রেস্ট্রিক্ট করেছিল এই ধরনের ফান্ডামেন্টাল রাইটগুলো। এরপরে আমরা চলে আসছি 61st Amendment Act, ইম্পর্টেন্ট, 1989 এতে এটা পাস করা হয়েছিল। ভোটের যে ক্ষমতা ছিল মানুষের, সেটা 21 বছরে থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। 18 বছরের পর থেকে ভোট দিতে পারবে মানুষ। 65th Amendment Act 1990, ন্যাশনাল কমিশন ফর এসসিস অ্যান্ড এসটিস তৈরি করা হয়েছিল। এরপরে চলে আসছি 73rd Amendment Act 1992, ইনসার্ট পার্ট 9 অ্যাড করা হয়েছিল। 74th Amendment Act 1992 তে, it was made to ensure direct election to all the seats in Nagarpalika and municipalities. নগরপালিকা এবং মিউনিসিপ্যালিটিতে ডিরেক্ট ইলেকশনের জন্য ব্যবস্থা করেছিল। 86th Amendment Act খুব ইম্পর্টেন্ট, এলিমেন্টারি এডুকেশনকে ম্যান্ডেটরি করেছিল, মানে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদেরকে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় বিনা পয়সা, অবৈতনিক। আর্টিকেল 21A যেটা অলরেডি আলোচনা করেছি। আর নতুন ফান্ডামেন্টাল ডিউটিও অ্যাড করেছিল আন্ডার আর্টিকেল 51A, যেটা 11th ফান্ডামেন্টাল ডিউটি, যেটাতে সাবজেক্ট ম্যাটার একই আছে। 91তম 91st Amendment Act 2004, restrict the size of council of ministers to 15%, 15%। 97th Amendment Act 2012, added the word, যে ওয়ার্ড বা টার্মটাকে বা ফ্রেজটাকে অ্যাড করেছে সেটা হচ্ছে or cooperative societies after the word or unions in article number 19(1)(c). 19(1)(c) এর আন্ডারে যেটা সাবজেক্ট ম্যাটার ছিল, ওখানে কারেকশন এনেছে। 100তম 100th Amendment Act, 1st August 2015, ইম্পর্টেন্ট, সালটাও ইম্পর্টেন্ট খুব। এটাতে যে চেঞ্জটা আনা হয়েছিল সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ সার্টেন এনক্লেভ টেরিটরিজ উইথ বাংলাদেশ and conferment of citizen rights to residents of enclaves consequent to signing of land boundary agreement treaty between India and Bangladesh. ইন্ডিয়া বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারি ট্রিটির সাথে যুক্ত এটা। এবং ইম্পর্টেন্ট যে সমস্ত তোমার এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো আছে তার মধ্যে লেটেস্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বলবো না, লেটেস্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বলা যেতে পারে 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা পাস করা হয়েছে 1st জুলাই 2017 সালের 1st জুলাই। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, যেটা এখানে কিন্তু এটা ইন্ট্রোডিউসড হয়েছিল। এবং এখানে তো মনে রাখতে হচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেলও অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে আর্টিকেল নাম্বার 269A আর আর্টিকেল নাম্বার 279A। এই দুটো আর্টিকেলের সাবজেক্ট ম্যাটার জেনে যাওয়া ভালো। এই দুটো আর্টিকেলকে অ্যাড করা হয়েছে জিএসটির জন্য, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো এই ছিল ইম্পর্টেন্ট
যে সমস্ত আর্টিকেল যেগুলো মনে রাখতে হচ্ছে পরীক্ষার জন্য প্রিলিমস এন্ড মেন্স উভয়ের ক্ষেত্রে, এবং ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস গুলো যেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হচ্ছে, এবং যার মধ্যে থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার নিয়ে আমি অলরেডি আলোচনা করলাম। এরকম ফিচার গুলো থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আসে। আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল। আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ আগামীকাল মিট করছি এবং কোনো একটা কমেন্ট থেকে আবার একটা ভিডিও করছি। টিল দেন টেক কেয়ার।